গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি এটার নাম হচ্ছে মাঙ্গালাভারাম। তবে এটার অর্থ কি আগে দেখে নেই, দাঁড়াও। আমি গুগল করে যেটা পেলাম এটার অর্থ হচ্ছে মঙ্গলবার, মানে মাঙ্গলবারম তামিল ভাষায় এটা হচ্ছে মঙ্গলবার সিনেমার নাম। তো এই সিনেমার কাহিনী প্লটটা কি তোমরা তো মোটামুটি ইন্ট্রোতে দেখতে পেয়েছো, এবং এটা খুবই পপুলার একটা সিনেমা, মোটামুটি ভালোই ভাইরাল সিনেমা। এটা এক্সপ্লেনও হয়ে গিয়েছে আরো 2-3 বছর আগে, কিন্তু আমি দেখিনি, আমি আজকে দেখবো আর কি। এবং এই সিনেমা দেখে আমার দেখার আগ্রহ জেগেছিল, কারণ সিনেমাটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ট্রেলারে, দেখেই মনে হচ্ছে যৌন সুরসুরি দেওয়া একটা সিনেমা। তো ওই যৌন সুরসুরিটাকে ওরা অন্যভাবে দিয়েছে, লাস্টে সিরিয়াসলি নিয়ে গিয়েছে। মানে এই সিনেমাতে আমাদের দেখানো হবে এমন একটা মেয়ে রয়েছে, সে একটা হাইপার সেক্সুয়ালিটি নামে বিরল একটা অসুখে ভুগছে। মানে এটা বিভিন্ন কারণে হয়, ধরো ও ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছে, ভয় একাকিত্ব থেকে, তারপরে ধরো কোনোভাবে হাইপার সেক্সুয়ালিটি অসুখ হয়ে গিয়েছে, আর এই কারণে সে যাকেই দেখে তার সাথে তার সেক্স করতে মনে চায়, আর এই সুযোগ পুরো গ্রাম নিয়ে নেয়। তো এই মেয়েটার নাম হচ্ছে শৈলজা, যে একটা এতিম মেয়ে। তো ওই মেয়েটার গল্পে আজকে আমরা জানবো। তো যাই হোক, গল্পের শুরু হয় 90 দশকে মহালক্ষ্মীপুরম নামের একটা ছোট গ্রাম থেকে। মানে এটা 1990 সালের কাহিনী, মনে করো আমার জন্মেরও আগের। আর শুরুতে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, যার মধ্যে একটা নাম হচ্ছে রবি আর মেয়েটার নাম হচ্ছে শৈলজা। আর শৈলজা হচ্ছে আমাদের মেন চরিত্র মেয়েটা, এবং দুজন ছোটবেলা থেকে খুবই ঘনিষ্ঠ বন্ধু, একে অপরের অনেক খেয়াল রাখে। তো শৈলজা থাকে হচ্ছে তার নানির সঙ্গে। শৈলজার আবার মা নেই, তার মা মারা গিয়েছে, আর তার বাবা আরেকটা বিয়ে করেছে, ঘরে সৎ মা। তবে শৈলজা যখন একদিন ওর বন্ধু রবির সঙ্গে ঘুরছিল, তখন সে বলে যে আজকে তার বাবা তাকে নিতে আসছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর অন্যদিকে দেখা যায় শৈলজার ঘরে তার বাবা এবং তার সৎ মা এসেছে, আর ওর সৎ মা সে চায় জোর করে শৈলজার ভাগের যে সম্পত্তি রয়েছে সেটা নিজের নামে করিয়ে নিতে। আর তখনই শৈলজা বাড়ি থেকে ভেতরে আসে, আর শৈলজার নানি তখন শৈলজাকে বলে যে হাত মুখ ধুয়ে নিয়ে আসো। কিন্তু পেছন থেকে শৈলজার সৎ মা শৈলজার যে মায়ের ভাগের জমি, ওর ভাগের জমি, সেটা যে কেড়ে নিতে চাচ্ছিল, এটা শৈলজা বাড়ি থেকে শুনে ফেলে। কিন্তু ওর নানি তো একটু প্রশ্রয় দেয় না, আর এজন্য রাগের শৈলজার সৎ মা করে ওর স্বামী কিনে সেখান থেকে বের হয়ে যায়। এরকম একটা হুমকি দিয়ে যায় যে দেখবো কিভাবে নাও, মানে ওয়ারিশি সম্পত্তি মনে করো। তো শৈলজাকে সেখানেই নারীর কাছে ছেড়ে দিয়ে আসা হয়। তো শৈলজার এখন আর বাপ মা বলে কিছু নেই, এখানেই থাকতে হবে। তো শৈলজা মন খারাপ করে মন্দিরের বাইরে বসে কান্নাকাটি করে থাকে, কারণ তার ইচ্ছা ছিল তার বাবার সঙ্গে থাকবে। কিন্তু কথায় আছে মা মূল্যে বাপ হয় হচ্ছে তাওই। তো তখনই সেখানে তার বন্ধু রবি আসে, আর সে শৈলজাকে বোঝায় এবং সান্ত্বনা দেয় এবং তাকে মন্দিরের ভেতরে নিয়ে যায়। বাট তখনই রবির বাবা এসে পড়ে, আর সে এসে রবিকে একটা সজোরে থাপ্পড় মারে এবং বলে এখানে আড্ডা মারছিস। কিন্তু রবিও খুব রাগী ছেলে ছিল, সে তার নিজের বাবাকেই ধাক্কা দেয় এবং এখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন সকালে শৈলজার নানি জানতে পারে যে শৈলজা বড় হয়ে গিয়েছে, অর্থাৎ তার প্রথম পিরিয়ড শুরু হয়েছে। তো নানি যখন এই কথা তার সৎমাকে কল করে জানায়, সে বলে তাই আমি কি করব, নির্দয়ভাবে কল কেটে দেয়। তো নানি এখন চিন্তায় ডুবে যায় যে এই বয়সে তার নাতিকে সে একা কিভাবে সামলাবে। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। এক রাতে চিৎকার চেঁচামেচির শব্দে শৈলজার ঘুম ভেঙে যায়, আর বাইরে দৌড়ে গিয়ে দেখে যে তার একমাত্র বন্ধু যে রবি, তার পুরো বাড়ি ছাই হয়ে গিয়েছে। তো রবি ছিল শৈলজার একমাত্র ভরসা, কিন্তু এখনো সে চিরতরে তার কাছ থেকে দূরে চলে গেল, মানে মারা গিয়েছে। তো এরপর গল্প যায় হচ্ছে সরাসরি 10 বছর পর, মানে শৈলজার বয়স মনে করো মোটামুটি এখন 18-20 বছর বয়স, বা আরো কম হবে মনে হয়। শৈলজার এখানে হয়তো 7-8 বছর, 17 বছর বয়স ধরো। তো এখন এই গ্রামের চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। সেই গ্রামটিতে এখন অনেক অন্ধবিশ্বাস এবং ভয়ের গভীর অন্ধকার ডুবে গিয়েছে, মানুষও আগের চেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, সকলের সময় পুরো গ্রাম যখন ব্যস্ত ছিল যার যার কাজে, তখনই একটা বৃদ্ধর নজর পড়ে একটা দেয়ালে, এবং সেখানেই তার পা থমকে যায়, এবং দেখতে দেখতে সেখানে ভালোই ভিড় জমে যায়। তো সবাই চুপচাপ কিছু না বলে শুধুমাত্র ওই দেয়ালের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা পড়ালেখা জানে না। আর ওই মুহূর্তে সেখানে কাশীনাথ এবং তার অন্ধ বন্ধু পুল্লি আসে। এই অন্ধ বন্ধুটাকে মনে রেখো, একবারে সিনেমার লাস্টে চিনবে। তো কাশীনাথ তো এক নম্বরের লম্পট লুচ্চা মেয়েবাস মানুষ। আর আমি মাঝে মাঝে একটা কথা বলি এমবি, এই এমবির ফুল মিনিং হচ্ছে মেয়েবাস বা মাগিবাস। তো মানে এটা একটা গালি। তো যাই হোক, এই হারামজাদার নজর গ্রামের প্রত্যেকটা মহিলার উপর রয়েছে। কিন্তু সেই ভিড় দেখে এখানে এসে দাঁড়িয়ে পড়ে, আর এখানে দেয়ালে কিছু লেখা ছিল। আর তখনই সেখানে ড্যানিয়েল নামের একটা অশিক্ষিত লোক আসে। তো কাশীনাথ তখন তাকে ওই দেয়ালে লেখাটা পড়ে শোনায়, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ড্যানিয়েলের স্ত্রীর অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক চলছে। তো এই কথা শুনতে ড্যানিয়েল রাগে আগুন হয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে যায়, চিৎকার করতে বলতে থাকে যে আজকে তো তোকে আমি মেরে ফেলবো। আর ঠিক তখনই জঙ্গলের কুয়োর পাশে একটা লোক যায়, যে তো মনে করো দেখেই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে দুটো লাশ পড়ে রয়েছে। তো পুরো গ্রাম সেখানে জড়ো হয় এবং জানা যায় সেই লাশ দুটি অন্য কারণ নয়, বরং ড্যানিয়েলের স্ত্রী এবং তার প্রেমিকের। তো পুরো গ্রাম এই কথায় স্তব্ধ হয়ে যায় যে শেষ পর্যন্ত এদের দুজনের মার্ডার কি করলো। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো তাদের অ্যাফেয়ারের এই কালো সত্য দেয়ালে কে লিখলো, মানে ওদের যে অবৈধ সম্পর্ক ছিল এটা দেয়ালে কি লিখলো, কিভাবে লিখলো। তো তখনই সেখানে এন্ট্রি হয় এসআই মায়ার, যে এই থানায় নতুন জয়েনিং করেছে। তো মায়া ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করা শুরু করে, আর প্রমাণ সংগ্রহ করার জন্য সে গ্রামের ফটোগ্রাফার শিবকে ডেকে পাঠায়। কিন্তু আমরা দেখতে পাই শিবের অবস্থা খুবই খারাপ, এবং তাকে দেখে মনে হয় সে নিজে অনেক ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, ছবি তোলার পরে মায়া করে কি, যখনই ডেড বডি দুটো ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা বলে, তখনই পুরো গ্রাম তার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং গ্রামবাসীরা সোজা মানা করে দেয় যে যতক্ষণ না তাদের গ্রামের জমিদার আসছেন, লাশ নিজের জায়গা থেকে একটু নড়বে না। কারণ গ্রামবাসীদের কাছে পুলিশ নয়, বরং তাদের জমিদারি তাদের আইন। তো তিনি এসে সিদ্ধান্ত নেবেন যে এখন সামনে কি হবে। আর অন্যদিকে আমাদের সাথে দেখা হয় প্রকাশের, যে এই গ্রামের জমিদার। আর তখনই প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবী
পূজার থালা নিয়ে আসে, কিন্তু প্রকাশ তাকে দেখে রাগে খেপে যায় এবং পরিষ্কার জানিয়ে দেয় যে ঈশ্বরের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। আর এরপর সোজা সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে দুটো লাশ পাওয়া গিয়েছে। তো প্রকাশ যখন সেখানে পৌঁছায় সে পুরোপুরি মদের নেশায় চুর হয়েছিল। তো এসআই মায়া যখন তাকে কিছু জিজ্ঞাসা করবে বা আইনের কথা বলবে তার আগেই প্রকাশ কারো কথা না শুনে নিজের একতরফা সিদ্ধান্ত শুনিয়ে দেয় যে ওদেরকে দাফন করে দাও। তো কিছুক্ষণ পরেই ওদের দুজনের ডেড বডির শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বাট তখনই চিতার উঠতে থাকা আগুনের শিখার মাঝে দূরে দাঁড়িয়ে থাকে একটা অচেনা ব্যক্তিকে দেখা যায়, আর সে তার মুখে অদ্ভুত মুখোশ পড়েছিল। আর এরপর আমাদের গ্রামের ডক্টরকে দেখানো হয় যে কিছু বছর আগে একটা রোগের কারণে তার জোয়ান মেয়েকে হারিয়েছিল, যে সোলজার মানে আমাদের নায়িকার সমান বয়সী। আর ওই গভীর আঘাত সামলে নিয়ে সে আবার নিজের ক্লিনিকে বসতে শুরু করেছে এবং সে এতটাই দয়ালু যে সে চিকিৎসা করার টাকা তো নেয়ই না, উল্টো যদি প্রয়োজন হয় টাকা দিয়ে ওষুধও কিনে দেয় এবং গ্রামের সবাই তাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গণ্য করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই গ্রামে যে মন্দিরের পূজারী ছিল, পুরোহিত ছিল, সে এইবার যে মেলাটা বসবে এটা নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ গ্রামে মার্ডার হয়েছে মাত্র দুটোই, ভয়াবহ পরিবেশে মেলা বসানো কি ঠিক হবে? তার উপর মেলার আয়োজনের জন্য তো টাকা টানাটানি চলছে। তো পূজারি করে কি টাকার সাহায্য চাইতে জমিদার প্রকাশের কাছে যায়, কিন্তু জমিদার তো সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। তো সাহায্য করার বদলে উল্টো ওকে চরম অপমান করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে অপমানিত হয়ে ফেরার পথে ওই পূজারীকে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেখে ফেলে, আর সে পূজারীকে থামিয়ে সাহায্য হিসেবে কিছু টাকা দেয়, আর এর ফলে পূজারীর মুখে হাসি ফিরে আসে। তো এখানে আমরা বুঝতে পারি প্রকাশ গ্রামবাসীদের জন্য যতখানি কড়া কষায় জল্লাদ, তার স্ত্রী রাজেশ্বরী তার পুরোটাই উল্টো। সে এতটাই ভদ্র আর দয়ালু যে সবাই তাকে পছন্দ করে, আর জমিদারকে দেখে সবাই ভয় পায়। তো এর পরের সপ্তাহ এসে যায়, আর মঙ্গলবার রাতে আমরা দেখতে পাই যে গ্রামে মেলা বসেছে এবং সেখানে এক পাশে মেলার সরগোল এবং চমকপ্রদ আলোকসজ্জা, আর অন্যদিকে সেই মুখোশধারী খুনি যে নিজের আলাদা জাঁকজমক উদযাপন করছে, মানে একা একা। এবং রাতের গভীর নীরবতায় একজন ব্যক্তি শাড়ি পরা একটা মহিলাকে যার হাতে আগুন রয়েছে তাকে দেখে এবং ভয় পেয়ে যায়। আর এরপর গ্রামের দেয়ালে আবারও গ্রামের কিছু বিবাহিত মানুষদের অবৈধ সম্পর্কের হাটে হাড়ি ভাঙার কালো চিঠি লেখা ছিল। মানে ওই গ্রামটাই মনে করো পরের ক্রিয়া গ্রাম। হ্যাঁ, তবে পুরো গ্রাম এখনো এটি নিয়েই অবাক হচ্ছিল কি এগুলো লিখে। আর তখনই খবর আসে যে আবারও দুইজন মানুষের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তো এই কথা শুনে পুরো গ্রাম কেঁপে ওঠে এবং শেষ পর্যন্ত সবার মনে একটা প্রশ্নই আসে যে প্রতি মঙ্গলবারই কেন এই মৃত্যুর খেলা হচ্ছে, মানে মঙ্গলবার দিনই খালি মারা হয়, আর এই জন্যই সিনেমার নাম মঙ্গলবার। তো যাই ঘটনাস্থলে আবারও এসআই মায়া আসে এবং সে সবাইকে বিশ্বাস করানোর আপ্রাণ চেষ্টা করে যে এইটা একটা মার্ডার এবং আইনের মতো কাজ করতে হবে, এখানে জমিদারের কোনো হাত নেই, পুলিশকে কাজ করতে দেওয়া হোক। কিন্তু তখনই সেই জমিদার এখানে আসে এবং তার সেই পুরনো অহংকার নিয়ে, তবে এইবার মায়া করে কি পরিস্থিতির পুরো ফয়দা তোলে। সে জমিদারের সামনে প্রমাণ করে যে এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত কোন একটা চক্র হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তো এইবার জমিদারের মুখ বন্ধ হয়ে যায় এবং সে চাইলেও মায়াকে আর কিছু বলতে পারে না। আর মায়াও কোনো সময় নষ্ট না করে দুটি বডিকেই ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। আর পরের দিন আমরা দেখি এসআই মায়া তার কনস্টেবলকে এই কেস নিয়ে আলোচনা করতে করতে বলে যে তার সবচেয়ে বেশি সন্দেহ হতো গ্রামবাসীর উপরেই, কারণ গ্রামের মানুষরাই একমত জানে যে কার বোর সাথে কার প্রেম। তো অবশ্যই গ্রামের কেউ একজন আছে যে এইগুলো জানে এবং সেই হিসেবে নিখুঁত কায়দায় ওদেরকে মারছে এবং সে গ্রামকে খুব ভালো মতোই জানে, আর এ কারণে পুলিশ কোনো প্রমাণও খুঁজে পাচ্ছে না। আর অন্যদিকে ভয়ে কিন্তু গ্রামের সমস্ত পুরুষরা যারা আর কি মনে করো ইসলামের সাথে জড়িত, ওরা মহালক্ষ্মী মন্দিরে জড়ো হয় এবং সবার মুখে একটাই চিন্তা যে ওদের শত্রুকে কে সবার কথা গোপন তালে ফাঁস করে এবং কালকে কার ভান্ডা ফুরবে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মৃত্যুগুলো কেবল মঙ্গলবারই হচ্ছে। তবে দীর্ঘ বিতর্কের পরে সেখানে বসে একজন ব্যক্তি একটা শক্ত পরিকল্পনা করে। সে সিদ্ধান্ত নেয় যে সে গ্রামের কিছু বাছাই করা ছেলেদেরকে রাতের বেলায় প্রতিটা কোনায় রুকিয়ে পাহারা দেওয়াবে, যাতে ওরা দেখতে পায় দেয়ালে কে লিখছে, তাহলে তাকে ওখানে হাতে নাতে ধরে ফেলবে। আর তাছাড়া আগামীকাল আবারও মঙ্গলবার, তো এই হিসাবে তারা করে কি রাতের নীরবতায় সবাই গ্রামে জাল বেছে বসে পড়ে যাতে যে লিখতে আসবে তাকে হাতে নাতে ধরতে পারে। আর অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তি এবার মুখোশ না পরে বরং কম্বল দিয়ে নিজের মুখ লুকিয়ে বাইরে বের হয়। আর এরপর সে যখনই লিখতে যাবে তখনই একজন লোক করিগোকে দেখে ফেলে এবং আর তার চিৎকার চেঁচামেচির সাথে সাথে গুর্জার তার বাকি লোকদেরকে খুনির পেছনে নিয়ে দৌড়ায়। কিন্তু ওই কম্বল পরা ব্যক্তি এতটাই চটপটে ভঙ্গিতে পালায় যে অন্ধকারের সুযোগ নিয়ে গুর্জার হাত থেকে পিছলে বেরিয়ে যায়। তবে গুর্জাও তো হার মানার পাত্র নয়, সে গ্রামের অলিগুলি সব জানে। আর অন্যদিকে শহর থেকে ফিরতে থাকা ডক্টর সাহেব রাতের বেলা জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামে আসছিলেন, আর তখনই তিনি কারো কান্নার আওয়াজ শুনতে পান। আর এই কান্না শুনে ডক্টরের মনে পড়ে, আর ডক্টর সেই ভয়ঙ্কর শব্দের পিছু নিতে নিতে জঙ্গলের ঘন অন্ধকারের দিকে এগিয়ে যায়। আর ওইদিকে গুর্জার অবশেষে পালাতে থাকা সেই কম্বল পরা ব্যক্তিকে এক কোণে ঘিরে ফেলে আর তাকে ধরে ফেলে। আর এখানে পুরো গ্রামের শ্বাস আটকে যায়, কারণ এইবার খুনির মুখ সামনে আসতে চলেছে। বাট গুর্জার যখনই তার মুখ থেকে কম্বল সরায় সবারই হুঁশ উড়ে যায়, কারণ এটা তো ওদের নিজেদের লোক, ওর নাম হচ্ছে নানি। তো নানি এটা কেন করেছে আমরা জানি না, হয়তো এই শালার বোর কাছে উকিয়ে যায় বা আর কারো ক্ষতি করতে যাচ্ছিল, এজন্য হয়তো এই সুযোগটা কাজে লাগে ওই নামগুলো লিখতে চাইছিল, কিন্তু ধরা খেয়ে গেল। আর ওইদিকে আমরা দেখি জঙ্গলে ডক্টর সাহেব সেই কান্নার শব্দের পিছু নিতে নিতে একটা ঘন গাছের কাছে পৌঁছায়, যেখানে সেই পুরনো কুয়োটা দেখতে পায়, যার পাশে হলুদ রঙের শাড়ি পরা একটা নারীকে সে দেখে যে মাথা নিচু করে কাঁদছিল। তো ডক্টর যখনই তার কাছে যায় সেই নারী হঠাৎ করে তার মাথা তোলে আর তাকে দেখতেই ডক্টরের পায়ের তলা থেকে মাটি সরে
হয়ে যায়। আর এটা কোনো মানুষ ছিল না, বরং একটা পেতনি ছিল। আর এই পেতনি বা আত্মাটা কিন্তু অন্য কেউ নয়, সেটা সেই শৈলজা যাকে দিয়ে গল্প শুরু হয়েছিল। কিন্তু কি হয়েছিল শৈলজার সাথে যে কারণে সে পেতনি হয়ে গিয়েছে? গাইস, তোমরা তো জানো আমাদের একটা ই-কমার্স সাইট রয়েছে যেটা নাম হচ্ছে savageon.com, এবং এখানে প্রায় 500-এরও বেশি প্রোডাক্ট রয়েছে। মেয়েদের সেকশন রয়েছে, ছেলেদের অ্যাসিড ওয়াশ ট্রেন্ডিং টি শার্টের সেকশন রয়েছে, এছাড়া অনেক সেকশন রয়েছে। তুমি এখানে যদি যাও, কোনো না কোনো একটা প্রোডাক্ট তোমার পছন্দ হবে। তো আমাদের এই ই-কমার্স সাইটটিকে প্রমোশনের জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরীক্ষামূলক একটা ছোট ক্যাম্পেইন লঞ্চ করেছি। বড় ক্যাম্পেইন আমরা লঞ্চ করবো, কিন্তু আপাতত ছোট একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি পরীক্ষামূলকভাবে, যে আমরা আসলে ক্যাম্পেইন সফলভাবে হ্যান্ডেল করতে পারবো কিনা। তো এই জন্য ছোট কারাকারে একটা করেছি। তো পেছনে দেখতে পাচ্ছ যে ব্যানারটা, আমরা আগামী 10 দিনের জন্য একটা ক্যাম্পেইন দিচ্ছি আজকে থেকে। মাত্র 300টা সেল হলে আমরা করবো কি, ওই 300 জনকে নিয়ে আমরা একটা লটারি করব, এবং 300 জনের মধ্যে থেকে যে কোনো একজন প্রথম পুরস্কার হিসেবে পাবে Xiaomi Redmi Pad AC87 এই ট্যাবটি, আর সেকেন্ড পুরস্কার হিসেবে থাকবে এই ভালো মানের হেডফোনটি। তো এখানে আরো একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে সেলস ম্যানেজার অনিক এবং কাস্টমার কেয়ার ম্যানেজার জনি, তারা করবে কি, এই পুরস্কারটা নিয়ে ফিজিক্যালি তোমার এলাকাতে যাবে এবং সেখানে গিয়ে তোমার হাতে পুরস্কারটা দেবে এবং তোমার অনুভূতি সেখান থেকে ভিডিও করে নিয়ে আসবে, এবং তারপর আমাদের 3টা চ্যানেলে তোমাকে দেখানো হবে বা তোমার ওই ভিডিওটা পোস্ট করা হবে। তো যদি আমরা এই ক্যাম্পেইনটা সফল করতে পারি, তারপরে আমরা বড় ক্যাম্পেইনের দিকে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে, বড় ক্যাম্পেইন যে আমরা করবো, ধরো এই ক্যাম্পেইন শেষ হলে আমরা যে পরের ক্যাম্পেইন নিব, তোমার কুপন কিন্তু ওগুলো মার যাবে না, তোমার ওই কুপন কিন্তু রেখে দিও। ওই কুপন তার পরবর্তী ক্যাম্পেইনেও কিন্তু লটারিতে পার্টিসিপেট করবে। যে পর্যন্ত আমরা এই কুপন চেঞ্জ না করছি এবং অ্যানাউন্স না করছি যে এই কুপন বাদ, সে পর্যন্ত যতগুলো ক্যাম্পেইন হবে সবগুলো ক্যাম্পেইনেই কিন্তু তোমার এই কুপন পার্টিসিপেট করতে পারবে। তো এই জন্য অবশ্যই আমাদের ই-কমার্স সাইটকে সাপোর্ট করতে, র্যান্ডম গ্রুপকে সাপোর্ট করতে এবং এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে তোমরা একটা প্রোডাক্ট হলো আমাদের স্যাভেজন থেকে কেনো, এবং আমি আশা করছি তোমরা যদি একবার স্যাভেজনে ঢোকো, কোনো না কোনো একটা প্রোডাক্ট তোমাদের পছন্দ হবে। তো চলো আবারও আমরা কন্টেন্টে চলে যাই। তো এখান থেকে গল্প চলে যায় হচ্ছে 1.5 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই শৈলজা বড় হয়ে গিয়েছে, সে কলেজে যায়, আর কলেজের শৈলজা তার প্রফেসর মদনের প্রেমে পড়ে। তো প্রফেসর মদন ওকে পছন্দ করার নাটক করে, এবং এই শালাকে দেখে বোঝা যাচ্ছে যে শালা বেইমানি করবে সিরিয়াসলি। তো একদিন মুষলধারে বৃষ্টির মাঝে শৈলজা করে কি, প্রফেসর মদনের জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে তার বাড়িতে যায়, কিন্তু মদন তোকে দেখে পাগল হয়ে যায়। উদ্দেশ্য ভালো ছিল না, সুযোগ পেতে সে শৈলজার কাছে আসার চেষ্টা করে, আর এতে ঘাবড়ে গিয়ে শৈলজা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপর সে সিঁড়িতে গিয়ে বসে পড়ে, মানে বুঝতেই পারছো বয়সন্ধিকাল, ওরও তো একটা যৌবনের আছে। তো ও করে কি আবার একা এবার ফিরে যায়, এবং এরপর মদন করে কি, ওকে মনে করো বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেন হয়, আর তাদের এই গুপ্ত রোমান্স ঘনিষ্ঠ মুহূর্তে এইভাবেই চলতে থাকে। আর যে শৈলজা ছোটবেলা থেকে একা একা ভয়ে ভয়ে বড় হয়েছে, ইভেন ছোটবেলা তোর বয়ফ্রেন্ড ওই যে মারা গেল আগুনে পুড়ে, তো ওর কাছে এই জিনিসটা ছিল অন্যরকম একটা অনুভূতি, লাইফে কখনো এই ধরনের অনুভূতিও পাইনি। তো কয়েক মাস এভাবে চলছিল, শৈলজাকে ভোগ করছিল ওই টিচার। কিন্তু একদিন যখন ও কলেজে পৌঁছেও দেখে যে ওই মদন অন্য কাউকে বিয়ে করেছে, আর এটা দেখে ওর পায়ের তলা থেকে তো মাটি সরে যায়। আর ভালোবাসায় মারাত্মক ধোকায় শৈলজার ভেতরে মানসিকভাবে এত একটা আঘাত করে, সে পাগলের মতো হয়ে যায়, কাঁদতে কাঁদতে যখন বাড়ি এসে তারপর সে আরেকটা আঘাত পায়, দেখে তার নানি মারা গিয়েছে। মানে এটাই ছিল তার লাস্ট ভরসা। আর তারপর শৈলজা মানসিকভাবে একরকম বিকৃত হয়ে পড়ে আর কি। আর এর কিছুদিন পর আমরা দেখি শৈলজা বাসে কোথাও যাচ্ছিল, আর বাসে কিছু ছেলেরা নিজেদের মধ্যে আড্ডা মারছিল, বাট শৈলজা একদম শান্ত হয়ে বসেছিল। বাট হঠাৎই একটা লোকের ধাক্কর গায়ে লাগে, আর ওই লোকের স্পর্শ শৈলে অদ্ভুত একটা যৌন অস্থিরতা তৈরি করে, এবং মনে হয় বাসেই খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। কিন্তু আমরা দেখতে পাই হাতে একটা ব্যান্ড রয়েছে কবজিতে, সেই ব্যান্ড ধরে টান দিয়ে ও করে কি সজোরে নিজের হাতে মারে, যাতে ওই ব্যথায় ওর যৌন উত্তেজনা কমে যায়। তো এটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে শৈলজা কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় নেই, সে বরং একটা গুরুতর মানসিক ব্যাধিতে ভুগছে, যেটা নাম হচ্ছে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। এর কিছুক্ষণ পরে শৈলজা তার কর্মস্থলে পৌঁছায় এবং সে কাজ করে, কিন্তু তখনই ওর যে মালিক ছিল সে তার কিছু সাঙ্গপাঙ্গ বন্ধুবান্ধব নিয়ে আসে শৈলজাকে রেপ করবে, এবং শৈলজার মোটামুটি ভালোই দুর্নাম হয়ে গিয়েছে। মানে ও তো নিজেকে কন্ট্রোল করে ঠিকই, কিন্তু মাঝে মাঝে মানুষকে দেখে যে রিয়াকশন গুলো দেয়, যৌন রিয়াকশন, নিজেকে কন্ট্রোল যতই করো কিন্তু ওইসব রিয়াকশন দেখে ব্যাটারদের মাথায় তো আবার মনে করো ভূত চলে যায়। তো শৈলজা তো এখন সমস্যা ছিল না, এখন তো স্বাভাবিক ছিল, কারণ ওই রাবার দিয়ে ও নিজেকে সামলে নিয়েছিল। বাট তখনই ওরা করে কি ওকে রেপ করতে চায়, বাট ও যখন চিল্লাপাল্লা করবে এটা দেখে উল্টো মালিক করে কি ওকেই ব্লেম করে, এবং শৈলজাকে বলে তুই চুরি করছিলি, ওকে চোর বলে মেয়ে মারধর করে বের করে দেয় ওই চাকরি থেকে। আর তারপর শৈলজা কাঁদতে কাঁদতে খালের পাশে এসে পৌঁছায় যাতে সে নিজের জীবন শেষ করে দিতে পারে, কিন্তু আত্মহত্যা করার সাহস সে পায় না। আর এখানে একটা কথা বলি, এটা তো তোমার এক্সপ্লেন, এখানে আমি তো অ্যাকচুয়াল ব্যাপারটা বলতে পারছি না। শৈলজা কিন্তু অলরেডি 10 থেকে 15 জন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে, মানে ও যাকেই দেখে তাকে দেখে এমন একটা ভাব করে, ওই তারপর ওই লোকটা এসে ওকে মনে করে রেপ করে আর আটকায় না। এছাড়াও রাতেও অনেকে আসতো, এবং এই যেই ছেলেটিকেও ডাক দিয়ে নিয়ে আসে এবং ওকে বলে যে আমাকে একটা হেল্প করো, আমাকে তুমি পেটাও যাতে আমার এই সেক্স করার এটা কমে যায়। তো এইভাবেই শৈলজার জীবন চলছিল, মানে বুঝতেই পারছো একটা মানসিক অসুস্থতা দিয়ে যাচ্ছে, এবং এটা সুযোগ তো পুরো গ্রামবাসী নিচ্ছে যে যার মতো পারছে, মনে করো সবার কমন সাবজেক্ট হয়ে গিয়েছে। এবং ও যখন রাস্তায় যেত, ও যাকেই রাস্তায় দেখতে পেত তার সাথেও ঘনিষ্ঠ হতো। তো ও নিজেও বুঝতে পারছিল ওর সাথে এগুলো কি চলছে, এবং এই ঘটনা তো আর গোপন থাকে না, পুরো গ্রামে জানাজানি হয়ে যায়, তাকে চরিত্রহীন মনে করা হয়।
হয়। তবে এখানে একটা ব্যাপার কি, সে যখনই কোনো পুরুষকে দেখতো তাকে মূলত ওই মদন হিসেবে দেখতে পেত। মানে মদনের মস্তিষ্কে এমন হয়ে বসে গিয়েছিল যে ওকে ভুলতেই পারছিল না, এবং ওই মদনের সাথে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা সে বারবার পেতে চাইতো। তো এরপর একদিন শৈলজা খুব সকালে তৈরি হচ্ছিল, সে তার মায়ের হলুদ শাড়ি পরেছিল, বাট তখনই ঘরের দরজায় কেউ টোকা দেয়। তো শৈলজা যখন দরজা খোলে, শৈলজা কিছু বুঝে ওঠার আগেই গ্রামের কিছু লোকজন তাকে জোর করে ধরে এবং তাকে নির্মমভাবে মারতে টেনে হিসড়ে হিসড়ে জমিদার প্রকাশের সামনে ফেলে দেয়। তো প্রকাশের সামনে যখন বিচার রাখা হয় যে এটা একটা কলগাল বা পতিতা সবার সাথে এরকম সেক্স করে, তখন শৈলজাকে অন্তত নোংরা ভাবে গালিগালাজ করে এবং ওকে গ্রাম থেকে বের হওয়ার জন্য আদেশ শুনিয়ে দেওয়া হয়, এবং পুরো গ্রামবাসী ওর উপর পাথরও বর্ষণ করে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এখানে যে গ্রামবাসীরা ওকে দোষারোপ করছে তারাও কিন্তু ওকে ভোগ করেছে, এমন কেউ না যে ভোগ করে নাই। কিন্তু এখানে এখন সবাই সাধু, আর বাকি যে গ্রামবাসী রয়েছে তারাও কিন্তু একজন আরেকজনের ঘরে যায়। কিন্তু এই জায়গাতে সবাই এখন জাজের চেয়ারে বসেছে এবং ওকে গ্রামের বাইরে বের করে দেয়। আর তার কিছু ঘন্টার পরেই ওই গ্রামের সেই পুরনো কুয়ায় শৈলজার লাশ ভাসতে দেখা যায়। তো সবাই তখন মনে করে অপমান সহ্য করতে না পারে শৈলজা কুয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আর ঠিক এখানেই গল্প আবার বর্তমানে চলে আসে আজকের দিনে। তো এসআই মায়া যখনই পুলিশ স্টেশনে পৌঁছায়, কনস্টেবল জানায় যে দুটো লাশেরই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। আর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায় যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শরীরে চেতনানাশক কোনো কিছু দেওয়া হয়েছিল। তো বুঝতেই পারছো এটা একটা ডক্টরি ব্যাপার। তো রিপোর্ট দেখে এসআই মায়ার মুখে একটা চালাক হাসি ফুটে ওঠে। মানে সে একটা সূত্র পেয়ে গিয়েছে যার মাধ্যমে সে ওই দেয়ালে লেখা আসল খুনিকে ধরে ফেলতে পারবে। আর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিব, তুমি ব্রেকটা একটু টেনে তারপর মূল ভিডিওতে যাবে। আবার মানে পরের পার্টটুকুতে আমরা ব্রেক প্লে করে দিচ্ছি, তুমি একটু টেনে মূল ভিডিওতে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা আবারও আসলাম। তো আমরা কি দেখেছিলাম যে এসআই মায়ের কাছে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে এবং সে বুঝতে পেরেছে কে খুনি হতে পারে, তাকে ধরে ফেলবে। আর অন্যদিকে একই রাতে গুর্জার এবং তার লোকেরা আরো একবার লাঠি নিয়ে গলিতে বের হয়েছে, কারণ গুর্জার খুব ভালো মতোই বুঝে গিয়েছে যে নানি নামের যে লোকটিকে ধরেছে সে কেবল একটা দাবার চাল ছিল, মানে ও হুদে অন্য কোনো আরাম করতে গিয়েছিল, কিন্তু আসল খুনি এখনো মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এরপর রাতের অন্ধকারে শিকারের খোঁজ আরো জোরদার হয়ে ওঠে। একপাশে গুর্জার তার সঙ্গীরা গলি চষে বেড়াচ্ছে, অন্যদিকে এসআই মায়াও আজকে খনিকে হাতে নাতে ধরার উদ্দেশ্যে বের হয়েছে। এমনকি জমিদার প্রকাশও তার গাড়িতে বসে চক্কর কাটছে। আর তখনই দেয়ালের পাশে অন্ধকারে এক মায়া ছায়া নড়ে ওঠে। কেউ হাতে কয়লা বা চক নিয়ে দেয়ালে কিছু লিখতে শুরু করে। তো দেয়ালে সেই লিখা ব্যক্তি আর কেউ নাই, বরং এই গ্রামের সবচেয়ে সৎ এবং ভালো মানুষ ডক্টর সাহেব ছিলেন। তো এসআই মায়া ডক্টরকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু ডক্টর প্রত্যাশার চেয়ে অনেক বেশি চালাক ছিল। সে চোখের পলকে মায়ের উপরে সেই চেতনানাশক ইনজেকশন ফুটিয়ে দেয়। আর এইদিকে আমরা দেখি ফটোগ্রাফার শিব তার বাইকে করে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তো মায়ের যখন জ্ঞান আসে তখন সে নিজেকে ডক্টরের আস্তারায় একটা চেয়ারের সাথে বাধা অবস্থায় পায়। তো হুশ আসতেই এসআই তো পাগল হয়ে যায় আর ডাক্তারের সাথে মৃত শৈলজাকেও চরম নোংরা এবং অশ্লীল গালিগালাজ করে থাকে যে আমি তো সম্পর্কে জানি ও তো একটা পতিতা ছিল যার তার সাথে শুইত। তবে এখানে লক্ষ্য ডক্টর তার নিজের মেয়ের মতো শৈলজাকেও অনেক ভালোবাসতো, আর এই অপমানও সহ্য করতে পারে এবং সে রাগে খেপে যায় এবং মায়ের মুখে একটা ভয়াবহ চর মারে এবং তারপর সত্য বলা শুরু করে। আর সত্য বলার পরে মায়ের পায়ের তলার থেকে তো মাটি সরে যায়। তো ডক্টর কাঁদতে কাঁদতে জানায় আমি ওকে আত্মর অবস্থায় পেয়েছিলাম একবার, মানে কেউ হয়তো ওকে ভোগ করে ফেলে রেখেছিল। আর তখন একটা লেডি ডাক্তার দিয়ে আমি পুরো চেক আপ করালাম, তখন আমার সেই সত্যটা সামনে আসলো যা এই মূর্খ গ্রামবাসীরা বুঝতে পারেনি। শৈলজার হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার নামে একটা বিরল মানসিক অসুস্থতা ছিল। সে বারবার পুরুষদের কাছে যাচ্ছিল। এটা তার চরিত্রহীনতা ছিল না, বরং ছিল একাকিত্ব, গভীর আঘাত এবং শরীরে হঠাৎ হয়ে যাওয়া হরমোনাল পরিবর্তনের কারণে। এবং এই কারণে তার মাথার যে নর্মাল যে আমাদের একটা সিস্টেম, মানে আমরা যেটা কন্ট্রোল করতে পারি, সেটা ওর কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো যে নেশা করে, ইয়াবা খায় বা ধরো গাঁজা খায়, তাদের যে একটা ডেইলি একটা নেশার চাহিদা, ওই রকম একটা কিছু হয়ে গিয়েছে ওর ভেতরে। আর অন্যদিকে জঙ্গলে ঘুরতে থাকা ফটোগ্রাফার শিবের সামনাসামনি হয় সেই ভয়াবহ মুখোশধারী ব্যক্তির সাথে। তো শিব তাকে সাধারণ মানুষ ভেবে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই মুখোশধারী ক্ষুধার্ত নেকড়ের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওকে এত নির্মমভাবে পেটায় যে ওই ফটোগ্রাফার শিবের সেখানেই ছটফট করতে করতে মৃত্যু হয়। আর এদিকে ডক্টর করে কি এসআই মায়াকে যে গল্পের ধোকা এবং ওর যে নানি ছিল, আপন নানি, তার মৃত্যুর পর শৈলজা একদম আত্মহারার মতো হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তার জীবনে আসার একটা নতুন কিরণ হয়ে ফিরে আসে তার ছোটবেলার বন্ধু রবি, মানে সেই রবি, সেই ছোটবেলার রবি আমরা যাকে জানি ঘরে পুড়ে মারা গিয়েছে। তো রবি এখানে আসে এবং শৈলজাকে জানায় বহু বছর আগে
ওই রাতে আমি আমার বাবাকে খুন করেছিলাম, কারণ আমার বাবার কুনজর পড়েছিল তোর উপর, আর এর জন্য বাবাকে আমি সরিয়ে দিয়েছি, আর আমি বাবাকে মাথায় বাড়ি মেরে আগুন লাগিয়ে দিই এবং সেখান থেকে পালিয়ে যাই। তো তুই জীবনে যা করেছিস, আমি এতদিন ছিলাম না, তো এখন আমি এসেছি, আমি তোকে বিয়ে করব, আমরা নতুন করে জীবন শুরু করবো, এখান থেকে চলে যাব। এই ছিল ওদের প্ল্যান। তো পরের দিনে রবি যখন ওকে গ্রামে নিতে আসে তখনই দেখা যায় শৈলজার লাশ কুয়ায় ভাসছে। তো কেন কি হয়েছিল তার একদিনের মাঝে তো গল্প আবার বর্তমানে আসে, আমরা দেখতে পাই ডক্টরের চোখে রক্ত নেমে আসে, আর সে এসআই মায়াকে বলে শৈলজা আত্মহত্যা করেনি, বরং এই গ্রামেরই 6 জন লোক মিলে ওকে নির্মমভাবে মেরে ফেলেছিল, আর তাদের মধ্যে 5 জনকে আমি এবং রবি ছটফট করিয়ে মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওই পঞ্চম শিকারটা একটু আগেই মারা গিয়েছে খবর পেয়েছি, আর ওটা ছিল ওই যে ফটোগ্রাফার শিব। আবার ওই যে জানালার পাশে যে তোমার জমিদার এসেছিল সে এগুলো সব শুনছে, মানে সব শুনতে পেয়েছে। তো ভেতরে মায়া তখন কাঁপা গলায় জিজ্ঞাসা করে তাহলে ওই 6টা অপরাধীকে? তো ডক্টর তখন চেঁচিয়ে বলে সেই 6 নম্বর খুনি হচ্ছে এই গ্রামের সবচেয়ে ভালো সাজা নারী, যে জমিদার প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবী। তো এই কথা শুনতেই তো জমিদার প্রকাশের পায়ের তলে থেকে মাটি সরে যায়। তো জমিদার প্রকাশ হয়তো মনে করো অনেক রাগী, সৃষ্টিকর্তা মায়না মত্রত খায়, কিন্তু সে কিন্তু মাগিবাস টাইপের লোক না, এবং সে খুব স্ট্রেট কাট, কোনো আলতু ফালতু লোক না। তো সে রাগে করে কি পাগল হয়ে যায় এবং নিজের ঘরে যায়। তার ঘরে পৌঁছানোর পরে তার বউ তাকে জিজ্ঞাসা করে কি হলো গো, খুনি ধরতে পেরেছো? তো প্রকাশ কোনো কিছু না ভেবে উল্টো করে কি বউকে একটা থাপ্পড় মারে এবং গলা টিপে চিবিয়ে ধরে বলে তুই কেন ওই নির্দোষ মেয়েটার সাথে এমন করলি? আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই জমিদারের বউ জানে যে জমিদার খুবই ডেঞ্জারাস, তার সাথে কথা যত পেঁচাবো তত সমস্যা। তো তখন জমিদার বাবু বুঝতে পারে যে আমি এমনি আর বাঁচবো না, আমার কাহিনী শেষ, যেহেতু জেনে গিয়েছে আমাকে এমনি মরতে হবে। তো এখন করে কেউ ভয়ঙ্কর ভাবে হেসে বলে হ্যাঁ, কারণ ওই চরিত্রহীন মেয়েটি আমাকে আর ফটোগ্রাফার শিবকে একসাথে বিছানায় ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছিল, আর এই কারণে আজ নয়তো কাল এই কথা তো বাইরে আসতোই। তো এই জন্য আমি গ্রামের কিছু লোককে পাঠিয়ে ওকে চিরতরে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মানে এটাও জমিদারকে রাগানোর জন্য বলছে, মানে মরার আগেও রাগিয়ে যাবে। তো এই ভয়াবহ সত্য সামনে আসে পরে প্রকাশ তো রাগে ফেটে পড়ে, আর সে রাজেশ্বরীর চুল ধরে, মানে ওই রানীর চুল ধরে সোজা ছাদ থেকে নিচে ফেলে দেয়। তো রাজেশ্বরী নিচে পড়ে ছটফট করছিল, বাট তখনই প্রকাশ এসে ওর উপর কেরোসিন ঢেলে দেয়, দেশলে জ্বালিয়ে আগুনও জ্বালিয়ে দেয়। তো রাজেশ্বরী তখন চিৎকার করতে করতে জীবন্ত জ্বলতে থাকে, আর জঙ্গলের পেছনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ডক্টর নিজের চোখে রাজেশ্বরীর এই ভয়াবহ শাস্তির পরিণতি দেখছিল। তো যাই হোক, শৈলজার 5 অপরাধীকে মারা হয়েছে, এই 6ষ্ঠ অপরাধীও শাস্তি পেয়ে গিয়েছে। আর অন্যদিকে শৈলজার মৃত্যুর বদলা নেওয়ার পরে রবি নিজেও করে কি সেই পুরনো কুয়ায় লাভ দেয়, যে কুয়ায় শৈলজার লাশ পাওয়া গিয়েছিল, এবং নিজেকে শেষ করে দেয়। আর পরের দিন সকালে পুরো গ্রাম জমিদার প্রকাশের ঘরের বাইরে জড়ো হয়, আর সেখানে আগুনে পুড়ে যাওয়া রাজেশ্বরীর লাশ পড়েছিল। তো প্রকাশ জমিদার তো কাউকে ভয় পায় না। তো করে কি এসআই মায়ের দিকে তাকিয়ে বলে মহালক্ষ্মী এই গ্রামকে বাঁচাতে নিজেকে বিসর্জন দিয়েছে। মানে সে পুলিশকে কেবল এটাই বলে যে তার স্ত্রী নিজেকে আত্মত্যাগ দিয়ে গ্রামকে অভিশাপ মুক্ত করেছে, আর পুলিশ তো সব জানেই ঘটনা কি। তো এই জিনিসটা এখানেই চেপে যায়, কিন্তু ঘটনা আর একটা টুইস্ট আসে। আমাদের এই গ্রামের যে অন্ধ লোক, মানে পুল্লিউ যে সিনেমার প্রথমে দেখেছিলাম লম্পটের সাথে ছিল, ওকে আমরা দেখতে পাবো তো অন্ধ না, ও তো সঠিক, ঠিক আছে ওর চোখ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ও তো খালি অন্ধ হওয়ার নাটক করছিল। আসলে গ্রামের তো সবারই চোখ ছিল, খালি আকাম কোকাম করতো, এই জন্য ও চোখ থাকতো অন্ধ মতো থাকতো। আর ওই মূলত এই সবকিছু নিজের চোখে দেখেছিল যা যা ঘটেছে, আর ওই ডাক্তার এবং রবিকে এই গোপন সত্য জানিয়েছিল যে শৈলজার কি কি হয়েছে, ওর পেছনে মারার জন্য কে কে দায়ী, এবং এই পুরো ঘটনা ওই অন্ধই জানে, যে কারা শৈলজাকে মেরেছে, ওদের কে প্রতিশোধ তুলে কি ঘটনা ঘটলো, এটা শুধুমাত্র এই অন্ধ লোকটাই জানে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছিল সিনেমাটি, কিন্তু বাস্তবে এরকম কোনো রেকর্ড আছে কিনা যে হাইপার সেক্সুয়াল এরকম কারো থাকে সমস্যা। তো যাই হোক, আমরা যে সিনেমাটা দেখলাম এই সিনেমাটা কিন্তু অনেকটা, এই সিনেমার এই অসুখ কিন্তু অ্যাকচুয়ালি অনেকেরই আছে। যেমন চিকিৎসা বিজ্ঞানে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার, মানে সিএসবি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া যৌন আচরণের বাস্তব কেস অনেক নথিভুক্ত হয়েছে, এবং বাংলাদেশেও এরকম একটা নারীর কেস রিপোর্ট এসেছিল 2020 সালে। 20 বছরের একটা নারী, সে দিনে বহুবার যৌন সম্পর্কে আকাঙ্ক্ষা করত এবং বারবার অর্গাজমের চাহিদার জন্য সে মাস্টারবেশন, পর্নোগ্রাফি এবং এক্সট্রিম লেভেলের সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল, এবং লাস্টে নিজে থেকে চিকিৎসকের কাছে গিয়েছিল। তবে সব যৌন ইচ্ছায় যে রোগ তা না, সমস্যাটা তখনই ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হয় যখন সে তার আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। মনে করো এটা ওই যে মাদকাসক্তের মতো পর্যায়ে যখন চলে যায়। তো যাই হোক, ওই নারীর নাম প্রকাশ করা হয়নি, গবেষণাপত্রে শুধুমাত্র তাকে মিসেস এক্স বলে উল্লেখ করা হয়েছে গোপনীয়তা রক্ষার জন্য, এবং সে একজন বিবাহিত নারীও ছিলেন। এবং ওই জার্নালটা কিন্তু 2020-এ প্রকাশিত হয়েছিল আর কি। আর বিদায়ের আগে আবারও মনে করে দিচ্ছি আমাদের ওই ক্যাম্পেইনের কথা। মাত্র 300টা সেল হলেই আমরা কিন্তু ওই 300টা কুপনের উপর ভিত্তি করে লটারি করতে যাচ্ছি। তবে এখানে একটা কথা বলি, তুমি যদি 2টা প্রোডাক্ট অর্ডার করো তাহলে তোমার কাছে 2টা কুপন যাবে, মানে জেতার চান্স বেশি থাকবে। আর যদি বন্ধু বান্ধব মিলে 4-5 জন মিলে করো তাহলে 4-5টা যাবে, যে কয়টা প্রোডাক্ট অর্ডার করবে সেই কয়টা কুপন যাবে তোমার কাছে। এবং 300টা সেল পূরণ হলেই আমরা ক্যাম্পেইন করব, এবং তারপরে তোমার বাড়িতে গিয়ে পুরস্কারটা দিয়ে আসা হবে এবং তোমাকে আমাদের 3 চ্যানেলে দেখানো হবে। এবং এই ছোট ক্যাম্পেইনটা যদি আমরা সফল করতে পারি, তোমরা যদি সাহস দাও, তাহলে বড় ক্যাম্পেইনটা আমরা করব। এবং বড় ক্যাম্পেইনটা আমার যেটা শখ, একবারে কসম আল্লাহর আমার একটা শখ, যে আমি আমার ফ্যানদেরকে একটা GPX ডেমন, একটা iPhone 17, মানে বড় ধরনের আমি একটা কিছু করতে চাই, এবং এটা পসিবল, ইম্পসিবল কিছু না। এবং আমরা যদি বড় ক্যাম্পেইন করি, সেটা আমি ফেসবুক বুস্ট করে করব না। ফেসবুক বুস্ট করলে হবে কি, ওটা অন্য কেউ ভাবে যারা আমাকে চেনেই না। কিন্তু আমার এই 3টা চ্যানেল রয়েছে, মিনিমাম 3 চ্যানেল মিলে 1 লাখ ভিউ পার ডেতে।
দিতে। তো 1 লাখের মধ্যে থেকে যদি 30,000 মানুষও আমার কাছ থেকে প্রোডাক্ট কেনে তাহলে আমি ওইটা করতে পারবো। হাতে সময় আছে 3 মাস, 90 দিনে 30,000 প্রোডাক্ট সেল করা অসম্ভব নয়। এবং তাহলে হবে কি আমার ফ্যানদের মধ্যে থেকেই কেউ একজন ওই পুরস্কারটা জিতবে এবং আমি নিজ হাতে ঢাকায় একটা প্রোগ্রাম করে বিজয়ীদেরকে নিয়ে এসে এবং একটা মিটআপের আয়োজন করে আমি নিজ হাতে তোমাদেরকে ওই পুরস্কারটা তুলে দেবো। বাট প্রথমে আমরা এই ছোট ছোট যে ক্যাম্পেইন এগুলো আমরা করে নিজেদের আর কি প্র্যাকটিস করতে চাই যে আদৌ আমরা পারবো কিনা, এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতে পারবো কিনা, কাস্টমার হ্যান্ডেল করতে পারবো কিনা, আবার সেলস অ্যাকচুয়ালি কি হবে এটা আমরা একটা ধারণা পাবো। তো এর জন্য আমি চাই তোমরা আমার এই ছোট ছোট ক্যাম্পেইনগুলো সফল করো এবং নিশ্চিত থাকো এই সেম কুপনে মানে এই 300টা সেলের যে সেম কুপনে আমরা আরো বড় ধরনের ক্যাম্পেইন দিতে পারবো যদি তোমরা এই ছোট ক্যাম্পেইনগুলো সফল করো। তো অবশ্যই স্যাভেজনটা একটু ঘুরে এসো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।